আচ্ছা, আজকে আমরা ক্লাসটা নিব হচ্ছে অনার্স প্রথম বর্ষ 2023-24 সেশনের যারা আছো তাদের জন্য ব্যষ্টিক অর্থনীতি। এটা আমাদের কমপ্লিটলি ফ্রি ক্লাস। হ্যাঁ, কমপ্লিটলি হচ্ছে ফ্রি। এই সাবজেক্টটা আমরা কমপ্লিটলি ফ্রি পড়াচ্ছি এবং এই সাবজেক্টটা কমপ্লিটলি ফ্রি পড়ানোর পিছনে একটা বড় কারণ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে গতানুগতিক যেই প্রশ্ন আমরা দেখতে পাই তার থেকে গত বছর যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষায় একেবারে টোটালি ভিন্ন ধরনের একটা প্রশ্ন হয়েছে। আর যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে এরকম এখন পর্যন্ত সবচাইতে মানে ওয়াইল্ডেস্ট বলতে পারো অথবা বলতে পারো সবচাইতে ব্যাডেস্ট প্রশ্ন হয়েছে। ঠিক আছে, ওটস প্রশ্ন হয়েছে, কারণ এর থেকে ওটস কোশ্চেন আর এখন পর্যন্ত কোনো পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয়নি। হ্যাঁ, তো এটা ধরাটাই হচ্ছে অনেক কঠিন হয়ে যায়। আর এটা ধরতে হলে কোনো ব্যতিক্রম সাজেশন, কোনো কারো সাজেশন, কোনো ভাইয়ার সাজেশন, কোনো কারোর নোট কিছুই কমন পড়ে নাই, একেবারে সোজা কথা। আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতি বিভাগে যারা পড়েন তাদের সবচেয়ে কোর সাবজেক্ট মানে হচ্ছে ইকোনমিক্স সম্পর্কে যদি কোনো ধারণা আপনার থাকে তাহলে সেটার থেকে হবে, ওইটা হবে হচ্ছে আপনার এই ব্যষ্টিক অর্থনীতি থেকে। এটা ছাড়া কোর জিনিসপত্র জানার মতো আর কোনো সাবজেক্টই নেই, ব্যষ্টিক এবং সামষ্টিক। আর আরেকটা আছে আপনাদের ম্যাথ এন্ড পরিসংখ্যান। ম্যাথ এন্ড পরিসংখ্যান হচ্ছে এই সাবজেক্টগুলোর আরেকটা ভার্সন মানে হচ্ছে প্রমাণ করা, ম্যাথ দিয়ে প্রমাণ করা। ঠিক আছে, পরিসংখ্যান দিয়ে হচ্ছে আপনার একটা দেশের অর্থনীতি বা হচ্ছে একটা দেশের বিভিন্ন ধরনের কারিকুলাম আপনি কি করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন যে এটার অগ্রগতিটা এই পর্যন্ত হয়েছে। ঠিক আছে, জাস্ট এইটুকুই। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করব। যারা ক্লাসটা করতেছেন সবাই হচ্ছে কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, কোনো দিক দিয়ে না বুঝলে কমেন্ট করবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চাহিদা। চাহিদা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে বলে নেই চাহিদা সম্পর্কিত কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। চাহিদা সম্পর্কিত প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে চাহিদা কি। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে চাহিদা, চাহিদার নির্ধারক। তারপরে হচ্ছে চাহিদার চাহিদা রেখা। ঠিক আছে, অথবা বিভিন্ন সমীকরণ থেকে রেখা অঙ্কন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার চাহিদা রেখা নিম্নগামী হয় কেন, গামী হয় কেন, এগুলো প্রত্যেকটা একটা করে প্রশ্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে চাহিদা রেখার ঢাল নির্ণয়। ঠিক আছে, তারপরে হচ্ছে চাহিদার হ্রাস, বৃদ্ধি ও সংকোচন, প্রসারণ। ওকে, এই জাতীয় প্রশ্নগুলো আপনারা সব পাবেন হচ্ছে এই চাহিদা সম্পর্কিত বিষয় থেকে, মানে এই অধ্যায় থেকে আপনার চাহিদা সম্পর্কে এই বিষয়গুলো জানতে হবে এবং এই বিষয়গুলোর চিত্র, তারপরে হচ্ছে এটার ব্যাখ্যা, এটার থিওরি, এভরিথিং আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকই টাচ করব। ঠিক আছে, টপিক থেকে আমরা দেখব যে কোনটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, প্রথমত আমরা শুরু করব হচ্ছে চাহিদা থেকে। তো এবার বলেন চাহিদা বলতে কি বোঝায়, চাহিদা কি মূলত, চাহিদা বলতে কি বোঝায়। সাধারণত সাধারণত কোনো কিছু সাধারণত কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা তাকেই চাহিদা বলে।
তাহলে আমরা সাধারণত, একেবারে সাধারণত আমার কোনো কোনো একটা কিছু প্রয়োজন, এই প্রয়োজনটা কি আমরা সাধারণত কি বলি? চাহিদা বলি। ঠিক আছে, তাহলে কোনো কিছু পাওয়া, আকাঙ্ক্ষা অথবা ইচ্ছাকেই হচ্ছে চাহিদা বলে, এটা হচ্ছে সাধারণভাবে। কিন্তু অর্থনীতিতে, এখন আসেন, অর্থনীতিতে চাহিদা, অর্থনীতিতে চাহিদা হওয়ার শর্ত রয়েছে। শর্ত কয়টা? অর্থনীতিতে চাহিদা হওয়ার শর্ত হচ্ছে তিনটি। অর্থনীতিতে চাহিদা হওয়ার শর্ত কয়টি? তিনটি। তিনটা শর্ত যদি পূরণ করে তাহলে হচ্ছে অর্থনীতিতে চাহিদা হবে। এখন কেউ কি বলতে পারবেন যে তিনটা শর্ত কি কি? এই চাহিদা হওয়ার জন্য তিনটা শর্ত কি কি প্রয়োজন? তো চলুন আমরা একটু দেখি। আমি হচ্ছে প্রশ্নগুলো মুছে দিলাম। আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে ক্লাসটা করবেন। খাতা কলমে আমি যা লিখবো চেষ্টা করবেন সেগুলো একটু নোট করে নেওয়ার জন্য। হ্যাঁ, যা লিখবো চেষ্টা করবেন একটু নোট করে নেওয়ার জন্য, কারণ এটা যদি নোট করে রাখেন, আপনার যে বই আছে আপনি পড়তে হবে বই। ঠিক আছে, আমি কোনো সাজেশন বা হচ্ছে কোনো কিছু পড়ার পক্ষে না ভাই। আমি হচ্ছে একেবারে কোর রিলেটেড পড়াশোনার মধ্যে বিশ্বাসী। তো যেহেতু আপনারা আমার সাথে সংযুক্ত আছেন, সেহেতু আপনারা নিজেরাও বই পড়বেন। বই তো পড়বেন, বইয়ের প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। টপিক সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপরে হচ্ছে টপিকের আশেপাশে কোন বিষয়গুলো এটার সাথে রিলেটেড, এগুলোর সাথে আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। দ্যাটস ওয়াই আপনি যখন বই পড়বেন তখন এই জিনিসগুলো আপনার চোখে পড়বে এবং আপনার এটা অনেক বেশি ভালো ফোকাস করতে পারবেন। ঠিক আছে, নোটটা থাকবে ছোট, বইয়ে অনেক লেখা থাকবে, নোটটা থাকবে ছোট। আর এই নোট করার কাজটাই হচ্ছে আমি করে দিচ্ছি। ওকে, তাহলে আসেন, চাহিদা হওয়ার জন্য তিনটি শর্ত লাগে। কয়টা শর্ত লাগে? তিনটা শর্ত। তাহলে তিনটা শর্ত কি কি? তিনটা শর্তের এক নম্বর শর্ত হচ্ছে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা। হ্যাঁ, দ্রব্যটা আপনি ক্রয় করবেন সেটার ইচ্ছা থাকতে হবে এবং সেটার আকাঙ্ক্ষা থাকতে হবে। দুই নাম্বার, দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য, দ্রব্যটা ক্রয়ের সামর্থ্য থাকতে হবে আপনার, যে এটা যে আপনার চাহিদা হইল। ধরেন আমি এখন একটা উদাহরণ দেই। ধরেন আমার একটা চাহিদা হইলো বা কোনো একটা দ্রব্য ক্রয় করার ইচ্ছা হইলো, সেটা হচ্ছে আমি একটা প্লেন দরকার, আমার একটা চার্টার প্লেন দরকার, যেটা দিয়ে আমি হচ্ছে কি করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। ঠিক আছে, এখন এটা আমার সাধারণ অর্থে চাহিদা, কারণ আমি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে আমার কি চাহিদা। কিন্তু অর্থনীতিতে দেখেন তো এটা চাহিদা হয় কিনা। প্রথমত আমার দ্রব্যটা ক্রয় করার ইচ্ছা আছে, এটা চাহিদার একটা শর্ত পূরণ করে। কিন্তু যদি আমি বলি যে আমার ক্রয় করার সামর্থ্য, সেকেন্ডটাতে তো আমি নাই, ক্রয় করার সামর্থ্যই নাই আমার। ঠিক আছে, তাহলে এটা আমার অর্থনীতিতে চাহিদা হবে না। তারপরে আসেন সেখানে কি হয়। তিন নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। যেই দ্রব্যটা আপনি চান এবং যেই দ্রব্যটা ক্রয় করার আপনার কি আছে, সামর্থ্য আছে, এই দ্রব্যটার পিছনে আপনার অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা। এইটাও যদি না থাকে তাহলে আপনার চাহিদা হবে না। সাধারণত বলি, ধরেন যে আপনার একটা মার্কেটে গেছেন, আপনার একটা শার্ট পছন্দ হয়েছে, শার্টটা ক্রয় করার আপনার ইচ্ছা জাগতেছে, ইচ্ছাও হচ্ছে। ঠিক আছে, এরপরে আপনার পকেটে টাকাও আছে, অর্থাৎ সামর্থ্য আছে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আপনি বললেন থাক, এই টাকাটা এই পর্যায়ে আমি খরচ না করে অন্য একটা কিতে খরচ করব। তাহলে ওইটার জন্য আপনার আর টাকা ব্যয় করার ইচ্ছা বা অর্থ ব্যয় করার ইচ্ছাটা নাই। দ্যাটস ওয়াই এটা কি হবে না, চাহিদা হবে না। আশা করি এইটুকু সবাই আমরা বুঝতে পেরেছি। নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, ওই দ্রব্যের নির্দিষ্ট দামে কি হবে, ক্রেতা অথবা আমাদের মতো যারা ভোক্তা আছে, ক্রেতা অথবা ভোক্তা বলতে পারেন, ভোক্তা যে পরিমাণ
পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে কি বলা হবে? চাহিদা বলে। তাকে কি বলে? চাহিদা বলে। তাহলে চাহিদা হলো কি? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে। নির্দিষ্ট সময় কেন? কারণ দাম কি হয়? সময়ের পরিবর্তনে দাম পরিবর্তন হয়ে যায়। ওকে ওকে, রিহা তুল জান্নাত ডান। ওকে, সবাই একটু কমেন্ট করবা আর হচ্ছে সবাই একটু শেয়ার দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনো নির্দিষ্ট সময়ে বলতে একটা নির্দিষ্ট সময়ে ওই দ্রব্যটার যেই দাম থাকবে ওই দামে আমি আপনি ক্রেতা অথবা ভোক্তা যারা আছি তারা যেই পরিমাণ দ্রব্যটা ক্রয় করতে ইচ্ছুক থাকি তারা ওটাই হচ্ছে কি আমাদের চাহিদা। তাহলে এইটা বললে আমাদের যে তিনটা শর্ত আছে তিনটা শর্ত সব পূরণ করে। ঠিক আছে, তিনটা শর্ত কি করে? সব পূরণ করে। এই তিনটা শর্ত পূরণ করার কারণেই আমাদের কি হবে? সেটা চাহিদা হবে। ক্লিয়ার? সেটা কি হবে? চাহিদা হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের চাহিদা। ওকে, চাহিদার পরে এবার চলে যাই আমরা চাহিদার নির্ধারক সমূহ। আমি একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম, ওইটার মধ্যে আলোচনা করেছিলাম, তো চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন, অথবা আমরা এই নির্ধারকটা একটু পরে পড়বো। আমরা এখন পড়বো হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা। ওকে, তো চাহিদা রেখা হওয়ার জন্য প্রথমত আমাদের বুঝতে হবে চাহিদা সবচেয়ে বেশি নির্ভর করে কার উপরে? চাহিদা সবচেয়ে বেশি নির্ভর করে দ্রব্যের নিজস্ব দামের উপর। কিসের উপর? দ্রব্যের নিজস্ব যে দাম আছে এই দামের উপর হচ্ছে চাহিদা সবচেয়ে বেশি নির্ভর করে। ঠিক আছে, কারণ এই চাহিদা হওয়ার জন্য প্রথমে আমরা চিন্তা করি মার্কেটে গিয়ে যে এটা প্রাইস কত। যদি প্রাইস বেশি হয় তাহলে আমাদের কোয়ান্টিটিটা কমে আসে, আর যখন প্রাইস কম হয় তখন কোয়ান্টিটিটা বেড়ে যায়। একই দ্রব্য যদি চাহিদা কম হয় তখন এটার আমাদের দাম বেশি হয়, তখন চাহিদার ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা দেখা দেয়। আর যদি আমাদের দামটা বেশি হয় তখনও আমাদের চাহিদার কি হয়? ভিন্নতা দেখিয়ে দেয়। তাহলে দেখেন এই দ্রব্যের দামটা যে নিজস্ব দামের উপর নির্ভর করে, এইটাকে গাণিতিকভাবে যদি প্রকাশ করি তাহলে আমরা যদি বলি চাহিদা ও চাহিদার নির্ধারক যেমন হচ্ছে দাম এর সাথে যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তার গাণিতিক রূপকে চাহিদা অপেক্ষক বলবে। অপেক্ষক অথবা সমীকরণ বলে। হ্যাঁ, সমীকরণ বলে। কারণ চাহিদাকে রেখায় রূপান্তর করতে আমাদের একটা অপেক্ষক লাগবে অথবা হচ্ছে কি লাগবে? আমাদের সমীকরণ লাগবে। তাহলে অপেক্ষক লেখার সিস্টেমটা কি? চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড। ডিমান্ড, ঠিক। তো ডিমান্ড কার উপরে নির্ভর করে? দামের উপরে নির্ভর করে। তাহলে ডি দ্বারা এখানে বোঝানো হচ্ছে চাহিদা, পি দ্বারা বোঝানো হচ্ছে দ্রব্যের দাম, আর এই এফ দ্বারা বোঝায় হচ্ছে ফাংশন। এফ দ্বারা বোঝায় হচ্ছে কি? ফাংশন, অথবা এটার বাংলায় বলে হচ্ছে নির্ভরশীলতা। নির্ভরশীলতা। এরকম যদি কোথাও দেখেন আপনারা এরকম লেখা যে ডি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, ঠিক আছে, এরকম যদি কোথাও দেখেন তাহলে বুঝে নিবেন ডিটা এই যে এই চলকটার উপরে নির্ভরশীল। এই ডিটা কার উপরে নির্ভরশীল? এই পাশে যে থাকবে তার উপরে নির্ভরশীল। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে চাহিদা অপেক্ষক। এটাকে আমরা কি বলবো?
চাহিদা অপেক্ষক, অপেক্ষকের পরে আসেন সমীকরণ। এটা কি যদি আমরা সমীকরণ হিসেবে লিখতে চাই তখন কিভাবে লিখবো? ডি ইকুয়াল টু 20 মাইনাস 2p, ডি ইকুয়াল টু 20 মাইনাস 2p, এইভাবে করে আপনি কি করতে পারেন? লিখতে পারেন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হলে ডান লিখেন। এটুকু ক্লিয়ার হলে সবাই ডান লিখেন। অপেক্ষকটা ক্লিয়ার হলে সবাই ডান লিখেন। অপেক্ষকটা ক্লিয়ার হলে সবাই ডান লিখেন। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে দিবেন, হ্যাঁ? আর আমরা একটু শেয়ার করব, না শেয়ার না করলে অনেকেই হচ্ছে দেখতে পাবে না। ওকে, ডান। তাহলে অপেক্ষক এবং সমীকরণ বিষয়টা আমরা ক্লিয়ার। এবার দেখি রেখা কাকে বলে? চাহিদা রেখা। ওকে, তাহলে একটা জিনিস জানলাম যে চাহিদা সবসময় নির্ভর করে কার উপরে? চাহিদা সবচাইতে বেশি নির্ভর করে হচ্ছে দ্রব্যের দামের উপর। আচ্ছা, এবার দেখি চাহিদা রেখা। ঠিক আছে, চাহিদা রেখা কি? চাহিদা রেখা হচ্ছে চাহিদা ও দ্রব্যের দাম এর সংমিশ্রণে যে বিন্দুগুলো উৎপন্ন হয় বিন্দুর সমষ্টিকেই চাহিদা রেখা বলে। চাহিদা রেখা বলে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য লিখবো, চাহিদা রেখার বৈশিষ্ট্য লিখবো। ওকে, বৈশিষ্ট্যগুলা কি? এক নম্বর হচ্ছে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে চাহিদা রেখা সম পরাবৃত্ত বৃত্তাকার হয়। ওকে, সমপরাবৃত্তাকার কিরকম? সমপরাবৃত্তটা হচ্ছে চাহিদা রেখা এরকম হয়, ডি ডি প্রাইম। ঠিক আছে, এরকমও হতে পারে। এটা হচ্ছে সমপরাবৃত্তাকার। অনেকে আমরা চিনি না এটা। অনেকের যদি পরীক্ষায় ক বিভাগে প্রশ্ন আসে যে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করো, তখন গিয়ে হচ্ছে সমপরাবৃত্তাকার কি সেটাই হচ্ছে খুঁজে পাই না, আমি রেখা অঙ্কন করবো কোত্থেকে? তো এই কারণে এইগুলো ছোট ছোট বিষয় জানতে হবে। তিন নাম্বার, চাহিদা ও দামের বিপরীত সম্পর্ক বিদ্যমান। ওকে, চাহিদা ও দামের বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকবে। এখন বিপরীত সম্পর্কটা কি? বিপরীত সম্পর্ক হলো দাম বাড়বে, দাম বাড়লে চাহিদা হ্রাস। ওকে, আর দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। তাহলে এটাই হচ্ছে বিপরীত সম্পর্ক। এটাই হলো কি? বিপরীত সম্পর্ক। তাহলে এই অনুযায়ী হচ্ছে আমাদের এখন কি করতে হবে? রেখা অঙ্কন করতে হবে। এতটুকু সবাই তুলছেন? এতটুকু সবার লেখা শেষ?
শেষ হলে ডান লেখেন। এটুকু যদি শেষ হয়ে থাকে তাহলে ডান লেখেন। দেখেন আমাদের ক্লাসগুলোর সাথে আপনারা খুব অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভ থাকলে আপনার কাছে অনলাইনে ক্লাস করতেছেন নাকি হচ্ছে অফলাইনে ক্লাস করতেছেন সেটা আপনার কাছে মনেই হবে না। আপনার কাছে মনে হবে যে আমি কি করতেছি, একটা ক্লাসরুমে বসে একজন টিচারের সাথে ইন্টার কানেক্টেড হয়ে, পার্সোনালি কানেক্টেড হয়ে হচ্ছে আমি ক্লাসগুলো করতেছি। আর এটার কারণ হচ্ছে আপনি যখন মনোযোগটা ধরে রাখতে চাইবেন, জোর করে তো আর ধরে রাখতে পারবেন না, কিন্তু যখন ইন্টারাকশনটা করবেন তখন হচ্ছে এগুলা আপনার মনোযোগ বজায় থাকবে। ঠিক আছে, তাহলে এটুকু সবার ক্লিয়ার? তাহলে ডান লিখেন এটুকু ক্লিয়ার হলে। আমি মুছে ফেলতেছি। এখন দেখেন বিগত বছরে এই রেখা থেকে প্রশ্নটা কিরকম আসছে। ঠিক আছে, রেখা থেকে আমি প্রশ্ন এক্স্যাক্টলি প্রশ্ন করাবো, সমস্যা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল। দেখেন প্রশ্নটা হচ্ছে কিউডি ইকুয়াল টু 10 - 2p। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে কিউডি ইকুয়াল টু 10 - 2p। এটা 2017 সালের প্রশ্ন, ওকে, এবং এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কিউডি ইকুয়াল টু 10 - 2p সমীকরণ হতে চাহিদা রেখা অঙ্কন করো। ওকে, প্রশ্নটা কি ছিল? কিউডি ইকুয়াল টু 10 - 2p সমীকরণ হতে চাহিদা রেখা অঙ্কন করো। এখন আমাদের এই প্রশ্নটা সলভ করতে গেলে কিভাবে সলভ করতে পারি? প্রথমত আসেন এখনকার যে প্রশ্নের প্যাটার্ন, এই প্রশ্নের প্যাটার্নে এরকম ম্যাথ জাতীয় এবং চিত্র জাতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ফর বেসিক অর্থনীতি। ওকে, যদি এটা না করেন তাহলে আপনারা ধরা খাবেন, সত্যি কথা ধরা খাবেন, একেবারে 100% ধরা খাবেন। ওকে, তাহলে দেখেন এটাতে প্রথমে আমরা কি লিখবো? চাহিদার সংজ্ঞা লিখবো, তারপরে চাহিদা রেখার সংজ্ঞা লিখবো। ওকে, চাহিদা রেখার আমরা এতক্ষণ পর্যন্ত যা লিখেছি সব লিখবো, চাহিদার সংজ্ঞা লিখবো, চাহিদা রেখার সংজ্ঞা লিখবো। এরপরে হচ্ছে এই সমীকরণটা লিখবো। সমীকরণটা কি? এরপর হচ্ছে আমরা কি করব? সমীকরণ হতে সূচি অঙ্কন বা সূচি তৈরি করব। ওকে, তাহলে দেখেন এই সমীকরণ থেকে সূচি কিভাবে তৈরি করতে হয়। তাহলে এখানে একটু বেসিক জিনিস আছে, বেসিক জিনিসটা আমি একটু লিখে দেই। কিউডি ইকুয়াল টু 10 - 2p। এটার মধ্যে একটু বেসিক জিনিসটা কি? এখানে দেখেন কিউডি সবসময় কার উপরে নির্ভর করে? পি এর উপরে নির্ভর করে। কিউডি সবসময় কার উপর নির্ভর করবে? পি এর উপরে। তাই পিটা হচ্ছে চলক হিসেবে, আমরা যদি চলক চিন্তা করি তাহলে চলক পি হচ্ছে স্বাধীন চলক, পি হচ্ছে স্বাধীন চলক। কিউডি হচ্ছে অধীন চলক, কারণ সে নিজে চেঞ্জ হতে পারে না, অধীন চলক। এরপরে এই যে 10 আছে, এই 10টাকে বলা হয় ধ্রুবক। 10টাকে বলা হয় কি? ধ্রুবক। এগুলো আপনার ক বিভাগের প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ক বিভাগের প্রশ্নে এখানে বলতে পারে যে এই সমীকরণের মধ্যে অধীন চলক কোনটা, এই সমীকরণের মধ্যে স্বাধীন চলক কোনটা, এই সমীকরণের মধ্যে ধ্রুবক কোনটা। এবার বাকি রইল কি? -2। বাকি রইল কি? -2। এই -2 কে বলা হয় ঢাল, এই সমীকরণের ঢাল, অথবা স্বাধীন চলকের সহগ, অথবা কি বলা হয়? স্বাধীন চলকের সহগ। তাহলে এরকম সমীকরণ বিশ্লেষণ করা আপনাকে শিখতে হবে। অ্যাজ এ ইকোনমিক্স স্টুডেন্ট ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট লিটল ডিটেলস। ওকে, কারণ ছোট ছোট ডিটেলস থেকে হচ্ছে আপনার ক বিভাগের প্রশ্ন হবে। ক বিভাগের প্রশ্ন আলাদা করে পড়ার কিচ্ছু নেই, আপনার এখান থেকে ক বিভাগের প্রশ্ন চলে আসবে। ওকে, এরপরে আসেন এখন সূচি থেকে, সমীকরণ থেকে সূচিটা কিভাবে তৈরি করব। এখানে সমীকরণটা হচ্ছে কিউডি ইকুয়াল টু 10 - 2p। এই সমীকরণের স্বাধীন চলক কে? পি। আমরা লিখতে পারি পি হলো এই সমীকরণের স্বাধীন চলক,
পি হলো এই সমীকরণের স্বাধীন চলক। সুতরাং পি ইকুয়াল টু 1 হলে, আবার কি নিব পি ইকুয়াল টু 2 হলে, আবার কি নিব পি ইকুয়াল টু 3 হলে। ওকে, এই চারটা নিলেই হয়, তিনটা চারটা নিলেই হয় 4 হলে। ওকে, তাহলে এরপরে দেখেন কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু, এবার পি এর পরিবর্তে কত লিখবো 1 লিখবো। তাহলে 2 একে 2, 10 থেকে 2 মাইনাস করলে থাকে হচ্ছে 8। তাহলে এই যে পি ইকুয়াল টু 1 হবে, আর এখানে কিউডি ইকুয়াল টু কত হয়ে গেল 8 হয়ে গেল। আবার পি ইকুয়াল টু 2 হলে 10 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে কত এখানে 6। কিউডি ইকুয়াল টু 3 হলে কত হবে মাইনাস 2 ইন্টু 3, তাহলে হচ্ছে এখানে 4। আর এখানে 4 হলে কত হয় কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখেন এবার আমরা পি এর মানও পেয়ে গেলাম, কিউডির মানও পেয়ে গেলাম। এবার এটাকে আমরা সূচি বা তালিকা আকারে প্রকাশ করব কিভাবে, এখানে রাখবো হচ্ছে পি অর্থাৎ হচ্ছে দাম, এখানে হচ্ছে কিউডি অর্থাৎ হচ্ছে চাহিদা, চাহিদার পরিমাণ, ডি দ্বারা হচ্ছে ডিমান্ড বোঝায়, আর কিউ দ্বারা বোঝায় হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে দাম ছিল 1 2 3 4 টাকা, টাকা। আর এখানে কত হয়েছে 1 টাকা হলে 8 একক, চাহিদা সবসময় এককে হবে। হ্যাঁ, 6 একক, এরপরে হচ্ছে 4 একক, এরপর হচ্ছে 2 একক। তাহলে এটাই হচ্ছে আমাদের সূচি। যখন কোনো রাশিকে কি করা হয় তালিকা আকারে প্রকাশ করা হয়, কোনো সংমিশ্রণকে যখন তালিকা আকারে প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে সূচি। কোনো সংমিশ্রণকে যখন বিন্দু আকারে প্রকাশ করে বিন্দুগুলো সংযুক্ত করা হয় তখন সেটাকে বলা হয় রেখা, তখন সেটাকে কি বলা হয় রেখা। তাহলে এবার আমরা যাব হচ্ছে এই সমীকরণ থেকে রেখার মধ্যে। এইটুকু সবার ক্লিয়ার? দয়া করে একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনারা অ্যাক্টিভ আছেন এবং পড়াটা বুঝতেছেন। একটু কমেন্ট করেন দ্রুত। সবাই একটু কমেন্ট করেন প্লিজ। সবাই দ্রুত কমেন্ট করবেন এইটুকু যদি বুঝতে পারেন। এটুকু বুঝতে পারলে সবাই একটু কমেন্ট করো। ওকে, ইয়েস। আর কেউ কি নাই? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে আপনি চাইলে অ্যাড হইতে পারেন, আর চাইলে হচ্ছে আমাদের এই যে ফেসবুক যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপেও হচ্ছে অ্যাড হইতে পারেন সবাই। নিচে কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকটা আপনারা লিংকে ক্লিক করলে হচ্ছে আপনাকে গ্রুপে নিয়ে যাবে। ওকে, তাহলে এবার আছে আমাদের স্টেপ একটা চলে গেল রেখা অঙ্কনের। তো এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। যদি আপনাদের সমীকরণ দেওয়া না থাকে, যদি শুধু বলে যে চাহিদা রেখা অঙ্কন করো, এরকম সমীকরণ না দিয়ে যদি বলে যে, তখন যদি বলে চাহিদা রেখা অঙ্কন করো, তখন আর আপনাদের সমীকরণ নেওয়া লাগবে না, তখন শুধু আপনারা এখান থেকে শুরু করবেন, এরকম একটা সূচি থেকে শুরু করবেন এবং সূচিটা আপনার নিজেকে বানাতে হবে। দ্যাটস ওয়াই এইগুলার সম্পর্কে আপনার কি থাকতে হবে, প্রচুর ধারণা থাকতে হবে যে চাহিদার সূচি কিরকম হয়। ঠিক আছে, এবার আসেন রেখা অঙ্কন করা। রেখা অঙ্কন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার কিছু ফান্ডামেন্টাল জানতে হবে। ফান্ডামেন্টালসটা কি? আপনি ধরেন যে দুনিয়ার কোনো দিন রেখা অঙ্কন করেন নাই, অর্থনীতির রেখা অঙ্কন করেন নাই, তাহলে আপনি এখন নতুন হয়ে কিভাবে রেখাটা অঙ্কন করতে পারেন? একজন নিউ স্টুডেন্ট হিসেবে আপনার একটা রেখা অঙ্কন করার কিভাবে শুরু করতে পারেন?
আমার স্টেপগুলো একটু কাইন্ডলি ফলো করবেন, তাহলে আপনার রেখা অঙ্কনটা সোজা হয়ে যাবে। দেখেন, প্রথমত আমাদের একটা কি লাগবে, একটা ভূমি অক্ষ লাগবে, একটা লম্ব অক্ষ লাগবে। এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে আমরা কি নিব, চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণটা কি, কিউডি। ওকে, আর এখানে কি নিব, দ্রব্যের দাম। ওকে, দামটা হচ্ছে পি। তাহলে সবসময় মনে রাখবেন, চাহিদা এবং যোগানের ক্ষেত্রে দাম সবসময় লম্ব অক্ষে থাকবে। চাহিদা এবং যোগানের ক্ষেত্রে দাম সবসময় কোথায় থাকবে, লম্ব অক্ষে। আর চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ অলওয়েজ ভূমি অক্ষে থাকবে। অলওয়েজ কোথায় থাকবে, ভূমি অক্ষে থাকবে। তাহলে নেক্সট, এবার আমরা লম্ব অক্ষে যেহেতু দাম নিয়েছি, দাম কত পর্যন্ত আছে, 1 থেকে 4 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে যে গ্যাপগুলো নেব, গ্যাপগুলো একেবারে সমান সমান করে নেব। এই গ্যাপগুলো কি হতে হবে, আপনার একেবারে সমান হতে হবে। যেমন দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে আস্তে আস্তে উপরে গেলে সেটার মানটা বড় হবে, মূল বিন্দু থেকে আস্তে আস্তে নিচে আসলে সেটার মানটা ছোট হবে। ওকে, তাহলে এইখানে দেখেন প্রথমে আছে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2। এটা হচ্ছে চাহিদার একক। তা এখন চাহিদার এককটা আমি যদি এখানে বসাইতে চাই, তাহলে কিভাবে বসাইতে পারি? চাহিদার এককটাকে আমি প্রথমে 8 থেকে শুরু করব? মোটেও না, কারণ এখানে শূন্যর থেকে আস্তে আস্তে ছোটর থেকে বড়তে যেতে হবে। তাহলে আমি কি করব, এখানে প্রথমে 2 সমান গ্যাপ নিয়ে, তারপরে হচ্ছে 4 সমান গ্যাপ নিয়ে, 6 সমান গ্যাপ নিয়ে 8। তাহলে এই হচ্ছে আমার মান নেওয়া হয়ে গেল। এই সূচির থেকে যে মানগুলো আমার দুইটা অক্ষে নেওয়া হয়ে গেল। এবার আসেন, এবার আমি কি করতে পারি, এবার হচ্ছে দাম 1 টাকা হলে এই সংমিশ্রণগুলো মিলাবো। এই সংমিশ্রণগুলো আমি একটা করে মিলাবো। তাহলে সংমিশ্রণগুলো কি কি হয় দেখি আমি একটু। দাম যদি 1 টাকা হয়, তখন চাহিদা হচ্ছে 8 একক। চাহিদা কত একক, 8 একক। এটা হচ্ছে এ বিন্দু, এটা হলো কি এ বিন্দু আমি দিলাম। দাম হচ্ছে 2 টাকা, 2 টাকায় চাহিদা হচ্ছে কত, 6 একক। আপনারা স্কেল দিয়ে সোজা করে রাখবেন, আমি যেহেতু খালি হাতে আঁকতেছি। বি। তারপরে দাম 3 টাকা হলে এই চাহিদা হচ্ছে 4 একক, এটা হচ্ছে সি বিন্দু। দাম 4 টাকা হলে চাহিদা হচ্ছে 2 একক, তাহলে এটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে এই যে বিন্দুগুলো হইলো, বিন্দুগুলোকে আমি একটার সাথে একটা কানেক্ট করব। কানেক্ট করলে যেই রেখাটা হয়, এটাকে বলা হয় চাহিদা রেখা। এটা কি বলা হবে, কি চাহিদা রেখা। এবার এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন দ্রুত। এটুকু সবাই বুঝতে পারছেন কিনা, আশা করি এটুকু বুঝতে পারছেন। তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট করে জানান। ওকে, বুঝতে পেরেছেন সৈকত তালুকদার? ক্লিয়ার এটুকু? ওকে, এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এখন আমাদের এই চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। চিত্রে কি লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। আমি এখন চিত্রের যে ব্যাখ্যাটা লিখাবো, ঠিক আছে, এই ব্যাখ্যাটা আপনারা চাইলে এমন ভাবে শিখতে পারেন যেই শিখাটায় আপনি যে কোনো চিত্রের ব্যাখ্যা লেখার ক্ষেত্রে কাজে লাগবে। যে কোনো চিত্র, অর্থনীতিতে যত চিত্র আছে, আপনার একটা চিত্রের ব্যাখ্যাও মুখস্থ করা লাগবে না। কারণ যদি আপনি চিত্রটা বোঝেন এবং চিত্রটা কোত্থেকে আসলো যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনার একটা চিত্রেরও হচ্ছে ব্যাখ্যা মুখস্থ করা লাগবে না। সবগুলা চিত্রের ব্যাখ্যা আপনি নিজে লিখতে পারবেন। এবং চিত্রের ব্যাখ্যা হুবহু বইয়েরটা লিখতে হবে এমন কোনো কথাই নাই। আপনার চিত্রের ব্যাখ্যা আপনি যেভাবে চিত্র আঁকছেন সেভাবেই কি করবেন, উপস্থাপন করবেন। তাহলে আমরা শুরু করি। কিভাবে শুরু করব, প্রত্যেকটা চিত্রে তাহলে আমরা এখানে কি লিখবো, চিত্রের নাম চিত্র চাহিদা রেখা। চিত্র চাহিদা রেখা। ওকে, লেখার পরে এখান থেকে আমরা শুরু করব যে উপরের চিত্রে
আপনারা তো খাতায় নিচেই লিখবেন উপরের চিত্রে ভূমি অক্ষে তাহলে ভূমি অক্ষটা ছিল কি এক্স অক্ষ। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিউডি ও লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত। ওকে, এইটুকু লেখা শেষ। আমরা ভূমি অক্ষে কি নিয়েছিলাম, ফার্স্টে যে চিত্র রাখছিলাম আঁকার সময় আমরা প্রথমে ভূমি অক্ষ নিয়েছিলাম, তারপর লম্ব অক্ষ নিয়েছিলাম। এটুকু আমার ব্যাখ্যা করা শেষ। তো এবার লিখবো দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক, যা এ বিন্দুতে নির্দেশিত। শেষ, একটা বিন্দু ডিফাইন করা আমার শেষ। এখন আমি চাইলে বারবার একই কথা লিখতে পারি, দাম যখন 2 টাকা তখন চাহিদা হয় কত, 6 একক। তো এইভাবে, হ্যাঁ সৈকত তালুকদার রেকর্ড থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড দিয়ে দিব তোমাদের জন্য। আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড তো আছো মনে হয়, ওইখানে হচ্ছে পেয়ে যাবা, লিংক পেয়ে যাবা। ওকে, আচ্ছা তাহলে দেখো যা এ বিন্দুতে নির্দেশিত। তা এই বিন্দুতে নির্দেশিত মানে কি, এবার হুবহুব আমি চাইলে সবগুলার একই কথা লিখতে পারি। এক কথা বারবার শুনতে তো আসলে ভালো লাগে না। যে কোনো কথাই যদি আপনার কানের কাছে যদি একই কথা বারবার করে পেঁচায়, তাহলে আপনার ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তাহলে ব্যাখ্যা বড় করার জন্য আমি এই কাজ জীবনেও করব না। আমি কি করব এখন, এবার লিখব অনুরূপ ভাবে দাম বৃদ্ধি পেয়ে কত হয়, 2, 3 এবং 4 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে যথাক্রমে কত হবে, যথাক্রমে হয়ে যায় হচ্ছে আমার 6, 4, 2, 6, 4 এবং 2 একক। ঠিক আছে, যা বি, সি ও ডি বিন্দুতে নির্দেশিত। ওকে, তাহলে এবার আমরা কি লিখবো, অতএব এ কমা বি কমা সি কমা ডি বিন্দু গুলো যোগ করে যে ডি ডি প্রাইম রেখাটি পাওয়া যায় তাই চাহিদা রেখা। একদম পারফেক্ট ব্যাখ্যা, এর থেকে বেশি ব্যাখ্যা আর লেখার প্রয়োজন নাই। আশা করি আমরা এইটুকু সবাই বুঝতে পেরেছি। সবাই হচ্ছে এইটুকু এভাবে নোট করে ফেলবেন। তাহলে আমি কি বলেছিলাম, যদি এরকম সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণ থেকে সূচিটা তৈরি করে নিব। আর যদি শুধুমাত্র চাহিদা রেখা অঙ্কন করো বলে, তাহলে আমাদের সমীকরণ দরকার নেই, আমরা শুধুমাত্র সূচি থেকে রেখা অঙ্কন করব। আর এটা রেখা অঙ্কন করার সময় আমি বারবার বলেছি যে আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই সংজ্ঞা এবং চাহিদা রেখার সংজ্ঞা, চাহিদা সূচির সংজ্ঞা যদি দিতে চান দিতে পারেন। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো দিয়ে তারপরে হচ্ছে আপনারা রেখাটা অঙ্কন করবেন, তাহলে আপনার নাম্বারটা কি আসবে, পরিপূর্ণ আসবে। এখান থেকে নাম্বার কাটার কোনো অপশনই থাকবে না। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলে আমরা ডান লিখব দ্রুত। এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে ডান লিখি। এটুকু বুঝতে পারলে ডান লিখি আমরা।
ডান। ওকে সৈকত। আচ্ছা, এইখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসে, এই রেখা থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে চাহিদা বিধি ব্যাখ্যা করো। চাহিদা বিধি ব্যাখ্যা করো। এখন চাহিদা বিধি বলতে কি বোঝায়? এখানে আমি একটা কথা বলে দেই, চাহিদা বিধির শুধু সংজ্ঞাটা ভালো করে জানবেন। হ্যাঁ, সংজ্ঞাটা ভালো করে জানবেন, তাহলে হচ্ছে আপনি বাকি যা কিছু আছে সব অলরেডি করে ফেলেছেন, অলরেডি শিখে ফেলেছেন। ওকে, আফিয়াতুল পূর্ণতা ডান। ওকে, তাহলে এগুলো নোট করে ফেলো। হ্যাঁ, সবাই নোট করে ফেলো, তাহলে কাজে দিবে। দেখো, সেকেন্ড প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে, আবার আসার সম্ভাবনাও আছে, যে চাহিদা বিধি কাকে বলে। ওকে, তাহলে আমি একটু ভেরিয়েশন দিব এখানে। চাহিদা বিধি বলতে কি বোঝায়? চাহিদা বিধি মানে হচ্ছে, দেখো আমি একটু সংজ্ঞাটা লিখি, তারপরে তোমরা বুঝো। চাহিদা বিধি হলো কোন নির্দিষ্ট সময়ে সময়ে চাহিদার অন্যান্য নির্ধারক নির্ধারকগুলো স্থির থেকে থেকে শুধুমাত্র দাম বৃদ্ধি পেলে, যদি চাহিদা হ্রাস পায় ও দাম হ্রাস পেলে পেলে চাহিদা বৃদ্ধি পায়, তাহলে তাকে চাহিদা বিধি বলে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, এটা কনসেপ্ট। হ্যাঁ, প্রত্যেকটা কনসেপ্ট যখন তোমার মাথায় ঢুকে যাবে, তখন আর এই সংজ্ঞা টঙ্গা এগুলা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, কারণ সংজ্ঞা টঙ্গা তুমি নিজেই বানাইতে পারবা। যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন সংজ্ঞা তুমি নিজেই বানাইতে পারবে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সংজ্ঞা কেন, তোমারে যদি বলে যে তুমি এটা ঠোঁটস্থ করে গিয়ে পরীক্ষায় লিখো, পরীক্ষার অর্ধেকে যে ভুলবে, এটা 100%। ঠিক আছে, এটার ভুক্তভোগী আমি অনেক দেখেছি। হ্যাঁ, এটার ভুক্তভোগী আমি প্রচুর দেখেছি। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তারা পরীক্ষায় কমন না পড়লেও কিছু না কিছু লিখে আসতে পারে। যেমন হচ্ছে গত ইয়ারের যে প্রশ্নটা, তোমরা ওই প্রশ্নটা দেখছো কিনা আমি জানি না, ইতিহাসের সেরা হার্ড কোশ্চেন করছে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির গত বছর। একটাও কোনো কোশ্চেন ছিল না, সব ছিল চিত্র ম্যাথ, চিত্র ম্যাথ, চিত্র ম্যাথ। ওইখান থেকে সৃজনশীল সিস্টেমে হচ্ছে প্রশ্ন করছে, উদ্দীপক দিয়ে দিয়ে প্রশ্ন করছে। এখন এইভাবে তো তোমাদের মানে পরিশ্রম করতে হবে, এইভাবে তো তোমাকে চিনতে হবে। না চিনলে ব্যষ্টিক অর্থনীতি একেবারে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সত্যি কথা যেটা। আচ্ছা দেখো, চাহিদা বিধি আমি যদি এক কথায় বলতে চাই, এক কথায় বুঝতে চাই, তাহলে কি বুঝবো? প্রথমে বোঝা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে চাহিদার সাথে, চাহিদা সবচেয়ে বেশি নির্ভর করে তার দামের উপরে। দাম এবং চাহিদার সম্পর্কটা হচ্ছে বিপরীত। বিপরীত অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এই বিপরীত সম্পর্কটাই হচ্ছে কি? বিপরীত সম্পর্ক। এই বিপরীত সম্পর্ক কি? চাহিদা বিধি বলে। এক কথায় বললে চাহিদা বিধি বলে। তোমাদের অনেক সময় ক বিভাগের প্রশ্ন আসে যে চাহিদা বিধি কাকে বলে। হ্যাঁ, চাহিদা বিধি কাকে বলে, তখন তুমি এক কথায় উত্তর দিবা যে চাহিদা ও দামের, চাহিদা ও দ্রব্যের নিজস্ব দামের যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাকেই হচ্ছে চাহিদা বিধি বলে। একেবারে ক্লিয়ার, এক কথায়। ওকে, হ্যাঁ বেসিক থেকে প্রশ্ন করছে। আর বেসিক ও কোন বেসিক, একেবারে
মনে করো যে তুমি যদি এটা না জানো, এগুলা সম্পর্কে যদি তোমার আইডিয়াই না থাকে, তাহলে জীবনেও হচ্ছে এগুলা কমপ্লিট করতে পারবা না, ঠিক আছে, বা অ্যান্সারই করতে পারবে না। অনেকে কলমই বসাইতে পারে নাই, তুমি কি বলবা? অবশ্যই অবশ্যই এই এই কোর্স আমি কমপ্লিট করাবো, একেবারে কেউ দেখুক আর না দেখুক, আমি এই কোর্স সবার জন্য উন্মুক্ত রেখেছি এবং সবটা কমপ্লিট করাবো। ওকে, এই কোর্সটা আমি একেবারে নিজের মতো করে অল্প অল্প করে সবাইকে পড়াবো, ঠিক আছে। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইল থেকে জাস্ট হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিবা, ক্লাসগুলো জাস্ট হচ্ছে একটু শেয়ার করে দিবা। এছাড়া আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে, জাস্ট এটুকু চাই যে শেয়ার করে দিবা। আর কেউ যদি ব্যষ্টিক অর্থনীতি ক্লাস করতে চায়, তাকে হচ্ছে আমাদের পেজে নিয়ে আসবে, জাস্ট এইটুকুই, এর বেশি আর কিচ্ছু না। ওকে, দেখো, তাহলে আমি যদি চাহিদা বিধি বলতে চাই, তাহলে বলবো এক কথায় যে দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক আছে, এই বিপরীত সম্পর্কই হচ্ছে চাহিদা বিধি। বিপরীত সম্পর্কটাই হচ্ছে কি? চাহিদা বিধি। এটাকেই আমি একটু যদি অর্গানাইজড ওয়েতে বলি, তখন কি বলবো? কোন নির্দিষ্ট সময়, অর্গানাইজড ওয়েতে বললে আমি কি বলছি? কোন নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারকগুলো, অন্যান্য নির্ধারক মানে চাহিদা আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো স্থির থেকে, স্থির মানে ওইগুলোর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, স্থির থেকে শুধুমাত্র দাম বৃদ্ধি পেলে যদি চাহিদা হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে তাকে কি বলা হবে? চাহিদা বিধি বলা হবে। ক্লিয়ার? এইটুকু বুঝলে এরপরে এটাকে সূচির সাহায্যে ব্যাখ্যা করতে হবে। সূচির সাহায্যে ব্যাখ্যা, হ্যাঁ, সূচির সাহায্যে ব্যাখ্যা কি? এই যে একটু আগে আমরা যেই সূচিটা করছিলাম, যেমন এখানে দাম, এখানে চাহিদার পরিমাণ, কি কি আছে? 1 টাকা হলে এখানে ছিল 8 একক, 2 টাকা হলে 6 একক, 3 টাকা হলে 4 একক, তিনটাই দাও, সমস্যা নেই। এবং এটার থেকে তোমরা কি করবা? রেখা অঙ্কন করে দিবা। এটার থেকে রেখা অঙ্কন করলে এরকম একটা রেখা আসবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে, এটার ব্যাখ্যা করে দিবা যে এটাই কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়। এখানে বিপরীত সম্পর্কটা, হ্যাঁ, পুরো